বাজারের যে একটা পতন, এটা আপনার ফ্লোর প্রাইস উঠিয়ে দিলে কিছু পতন হবে, এটা সবারই একটা ধারণা ছিল। তো প্রথম দিকে হয়তো কিছু ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট করে কিছুটা ঠেকানো গেছে, এবং তারপর একটা পতন হবেই, এরকম একটা ধারণা করা গেছে, এবং পতন হবে বলেই এটা ফ্লোর প্রাইসটা দেওয়া হয়েছিল, ঠেকায় রাখা হয়েছিল। এখন পতনের অনেক কারণ আছে। এক নম্বর হচ্ছে যে সামগ্রিকভাবে আমাদের যে অর্থনীতি, সেখানে দেখা যাচ্ছে টাকার একটা বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। আমাদের ফরেন এক্সচেঞ্জ শর্টের কাজের কারণে আমাদের এলসি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ইভেন ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালও ঠিকমতো আসছে না, গ্যাস শর্টেজ আছে। এসব কারণে অনেক ইন্ডাস্ট্রি ক্যাপাসিটিতে রান করতে পারছে না। তো ক্যাপাসিটিতে রান করতে না পারলে কি হয়, ওটা অপটিমাম প্রোডাকশন করতে পারে না, ইকোনমিতে একটা মন্দা আছে। এবং ব্যাংকের যে ব্যাড লোন, যেটা নন পারফর্মিং লোন বলা হয়, এটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যার জন্য অনেক ব্যাংককে আমরা অযথা পারমিশন দিয়েছি। এখন আবার সেটাকে মার্জারের কথা বলা হচ্ছে, হয়ে সম্পূর্ণ ব্যাংকিং সেক্টরে একটা ক্যাওস সৃষ্টি করা হয়েছে। একটা মানুষ বুঝতে পারছে না কোথায় যাচ্ছে ব্যাংকিং সেক্টর। তো এই সমস্ত কনফিউশনে মানি সেক্টরকে লিকুইডিটি ক্রাইসিস যাচ্ছে। তার কারণ গভর্নমেন্টকে দুইটা কারণ আছে। গভর্নমেন্টকে প্রচুর পরিমাণে লোন নিতে হচ্ছে ফর দেয়ার ডে টু ডে রেভিনিউ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্সেস। সেকেন্ডলি, ফরেন এক্সচেঞ্জ শর্টেজের কারণে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে অনেক সময় ফরেন এক্সচেঞ্জ কিনতে হচ্ছে, ফলে টাকাগুলো চলে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে। ফলে লিকুইডিটি ক্রাইসিস, ব্যাংকে টাকার লিকুইডিটি ক্রাইসিসও হচ্ছে, আবার ফরেন এক্সচেঞ্জ ডলার লিকুইডিটি ক্রাইসিসও হচ্ছে। তো এই জিনিসগুলোর একটা ফল আউট বা প্রভাব আমাদের পুঁজিবাজারে পড়াটা কিন্তু খুব স্বাভাবিক। দ্বিতীয়ত, একটা মূল কারণ, আমরা প্রায় ফ্লোর প্রাইস দিয়ে 1.5 বছর ধরে বাজারটা আটকে রেখেছি একটা জায়গায়, এবং যাই হাজার হাজার কোটি টাকা এখানে মানুষের আটকে ছিল, প্রয়োজনেও সে টাকাটা তুলতে পারে নাই। তো এটার একটা এফেক্ট হওয়া কিন্তু অত্যন্ত স্বাভাবিক। মানুষের পুঁজিবাজারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইজি এন্ট্রি অ্যান্ড ইজি এক্সিট। আমি যে কোনো সময় ঢুকতে পারি, যে কোনো সময় বেরোতে পারি। এইটা আমরা 1.5 বছর ধরে বন্ধ করে রেখেছি। এর ফলে আমি প্রথম থেকেই এটা বলছি যে ফরেন ইনভেস্টমেন্ট ভয় পেয়ে যাবে, ফরেন ইনভেস্টররা, যে এই দেশে বিনিয়োগ করলে আমি তুলতে পারবো না। আবার ফরেন এক্সচেঞ্জে রেমিট করাটাও এখন ডিফিকাল্ট হয়ে গেছে, এখানেও বাধা সৃষ্টি করা হচ্ছে, কারণ আমাদের এনাফ ফরেন এক্সচেঞ্জ নাই। ফলে তারা ডিভিডেন্ডও ঠিকমতো লিমিট করতে পারছে না। ফলে একটা ফরেন ইনভেস্টমেন্টে কিন্তু আমাদের বাধাগ্রস্ত হয়ে গেছে। এটা ইন্ডিকেশন দেখলে, ফিগার দেখলে পাওয়া যাবে। 2 নম্বর, আমাদের যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে, তারা তো 1.5 বছর তাদের টাকা আটকে আছে, অনেকের প্রয়োজনে ভাগতে পারেনি। তো এর মধ্যে একটা অংশতে ভয় পেয়ে গেছে, যেখানে টাকা রাখলে আমার প্রয়োজনের সময় তুলতে পারবো না। সুতরাং তারা অনেকেই, আপনার খবর পেয়ে কাগজেও বেড়েছে, বহু অ্যাকাউন্টে টাকা তুলে জিরো অ্যাকাউন্ট করে ফেলেছে, কারণ তারা ভয় পেয়ে গেছে যে 1.5 বছর ধরে যদি আটকে থাকে, আবার যে 1.5 বছর আটকে যাবে না, হু নোস। তাছাড়া এই বাজারে একটা ক্যাপিটাল গেইনস হওয়ার সম্ভাবনা কম, এবং যেটা ডিভিডেন্ড দিচ্ছে সেটা ইল্ড কিন্তু 3%, 4%, 5%-এর বেশি নয়। তাই যদি হয়, পক্ষান্তরে আমাদের এখন ব্যাংক রেট বা ফাইন্যান্সিয়াল NFBI, যেটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, সেখানে 10%, 11%, 11.5% লোন দিচ্ছে। তো এখন আমি টাকা ওইখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ না করে সেই টাকাটা তুলে যদি আমি ব্যাংকের FDR-এ রাখি বা NBFA ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আমি FDR-এ রাখি, আমার প্রফিটটা নিশ্চিত ঝুঁকিহীন একটা প্রফিট হচ্ছে, যে কোনো সময় তুলতে পারছি আমি। তো 3 মাসের জন্য করতে পারছি। তো এই সমস্ত কারণে আমার মনে হয় যে মানি মার্কেট থেকে যে ফ্লোটা ক্যাপিটাল মার্কেটে আসার কথা, সেটা আসছে না। পক্ষান্তরে বরং পুঁজিবাজার থেকেই মানি মার্কেটে টাকা ট্রান্সফার হচ্ছে কিনা সেটা আমার সন্দেহ আছে। সো এই সমস্ত কারণে আমার মনে হয় কিছুদিন এ ধরনের একটা পরিস্থিতি যেতে পারে।
তবে এটা একটা সামগ্রিক পরিস্থিতি না। বাজারে যে কারেকশান, আমি মনে করি যে ধরনের কারেকশান হওয়ার কথা ছিল সেটা মোটামুটি আমার মনে হয়, আমার ধারণা, আই মে বি রং, যে মোটামুটি একটা কারেকশান একটা স্টেজে হয়ে গেছে। আরও কারেকশান হওয়ার যুক্তিসঙ্গত খুব বেশি কারণ নাই। হয়তো কি আরও কিছু হতে পারে, কিন্তু বড় ধরনের কারেকশান আমার মনে হয় হওয়ার কথা নয়, যদি বাজারে একটা আতঙ্ক বিরাজ না করে। তো এখন যেটা দরকার আমাদের আতঙ্ক সামাল দেওয়া। ছোট বিনিয়োগকারীদের এই 1.5 বছর ধরে তারা ম্যানিপুলেশন করেছে। 1.5 বছর ধরে বাজারে শুধু ম্যানিপুলেশনই হয়েছে, আর কিছু হয়নি। এই ছোট বিনিয়োগকারীদেরকে এই ম্যানিপুলেশন ভুলে যেতে হবে, তাদের বিনিয়োগকারী হওয়া শিখতে হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা শিখতে হবে, ধৈর্য ধরতে হবে। পুঁজিবাজারে সবসময় লাভ হয় না, লাভও হয়, ক্ষতিও হয়। এই ধারণাটা তাদের মাথার মধ্যে ঢুকতে হবে যে সবসময় খেয়ে লাভ হবে না। এবং বিনিয়োগ করাটা, পুঁজিবাজারে বিনিয়োগটা কোনো ব্যবসা না। আমি পুঁজিবাজারের ব্যবসা করি, দিস ইজ দ্য রাইট অ্যাটিটিউড। পুঁজিবাজারে আমি বিনিয়োগ করব এবং ধৈর্য রাখতে হবে। এখন যে সাময়িকভাবে যে পড়ে গেছে বাজারে, ভালো ভালো শেয়ারের দামও পড়ে গেছে, এটা হয়তো সাময়িক একটা ব্যাপার। 6 মাস পরে দেখা যাবে আবার বাউন্স ব্যাক করেছে। সুতরাং ভালো শেয়ারে যারা বিনিয়োগ করেছেন তাদেরকে আতঙ্কিত না হয়ে আমার মনে হয় তাদের ধৈর্য ধরা উচিত। কিছু লস হলেও হবে, ভবিষ্যতে আবার প্রফিট হবে, কারণ এটা তো আনরিয়ালাইজড লস। এটা আবার আনরিয়ালাইজ প্রফিট হবে যখন বিক্রি করার সময় আমার প্রফিট হলেই হলো। তো আমি বলবো যে এখন যেন আতঙ্কগ্রস্ত না হয়, কেউ ধৈর্য ধারণ করে এবং ভালো শেয়ারে বিনিয়োগ করে। এটা করলে আমার মনে হয় যে এখন হোক 6 মাস পরে হোক পুঁজিবাজার নিশ্চয়ই আবার ঘুরে দাঁড়াবে। এফিশিয়েন্ট পুঁজিবাজারের তো সামগ্রিক যে ম্যাক্রো ইকোনমিক পরিস্থিতি, সেটার একটা প্রভাব যদি পুঁজিবাজার এফিশিয়েন্ট হয় তাহলে তার উপর পড়বে, এবং সেটা পড়া খারাপ কিছু না। আবার অর্থনৈতিক সংকট তো সারা জীবন চলবে না, আবার ইমপ্রুভ করবে ইনশাল্লাহ এক সময় না এক সময়। পুঁজিবাজারও ইমপ্রুভ করবে যখন মানি মার্কেটে আবার একটু লিকুইডিটি হবে, ফ্লোটা বেশি হবে, আবার পুঁজিবাজারে টাকা আসবে। তো সেই সময়টুকু পর্যন্ত আমাদের ধৈর্য থাকতে হবে, আমাদের আতঙ্কিত হলে চলবে না। এবং আমাদের যারা রেগুলেটর তাদেরকে খেয়াল রাখতে হবে যে ইন্ডেক্স ম্যানেজমেন্ট তাদের কাজ না, তাদের কাজ হচ্ছে ফেয়ার ট্রেডিং এনশিওর করা। ওই ফ্লোর প্রাইস দেওয়া তাদের আদৌ কাজ না। এটা বাজারের নর্মাল যেটা মার্কেট বিহেভিয়ার, মার্কেট ফোর্সেস, সেটা ফ্লোর প্রাইস ডিক্লেয়ার, এই মার্কেট ইন্ডেক্স ডিক্লেয়ার করবে। এটাকে আর্টিফিশিয়ালি ইন্টারভেন করে জোর করে আমার ধরে রাখতে হবে, ইট ইজ এ রং পলিসি। 1.5 বছর ধরে এই রং পলিসিটা পারসু করা হয়েছে এবং বাজারে এর জন্য একটা লং টার্ম খারাপ প্রভাব শেষ পড়েছে। উন্নয়ন তখন হবে যখন প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়বে। সেটা কি গত 8-10 বছরে বেড়েছে? বাড়ে নাই। এখানে আমি মেট্রো রেল করলাম, পদ্মা সেতু করলাম, হ্যাঁ ঠিক আছে, এটা উন্নয়ন, কিন্তু তার জন্য কিন্তু পুঁজিবাজারের জিনিসপত্রের দামের আমার পুঁজিবাজার বৃদ্ধি হবে তখন যখন আমার এখানে বিনিয়োগ বাড়বে, যখন মানুষের অর্থের প্রয়োজন হবে, বিনিয়োগের প্রয়োজন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 8-10 বছরে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কিন্তু বাড়ে নাই। এমনকি মনিটারি পলিসিতে প্রাইভেট সেক্টরের জন্য যে অ্যালোকেশন, সেটাও খরচ হচ্ছে না, সেইটুকুও আমরা খরচ করতে পারছি না প্রাইভেট সেক্টরে বিভিন্ন কারণে। সুতরাং প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট না বাড়া পর্যন্ত পুঁজিবাজারে এর প্রভাব পড়া কঠিন। কারণ এখন পর্যন্ত প্রাইভেট সেক্টরে যে বিনিয়োগের প্রয়োজনীয়তা, সেই প্রয়োজন কিন্তু ব্যাংক থেকেই লং টার্ম ইনভেস্টমেন্টে এটা হয়ে যাচ্ছে, তাদেরকে পুঁজিবাজারে আসার প্রয়োজন হচ্ছে না। এই বিনিয়োগটা যদি দ্রুত পারে, যখন ব্যাংকের পক্ষে আর লং টার্ম ফাইন্যান্স করা সম্ভব না, তখন মানুষ পুঁজিবাজারে আসতে বাধ্য হবে।